ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত। আজকে আমরা বলবো এপিসোড 8। আগের দিন আমরা বলেছিলাম যে আফটার অ্যারেস্ট কোনো অ্যাকিউজ পার্সনকে যখন কোর্টে প্রোডাকশন করা হয় তখন তাকে হয় বেল দেওয়া হয়, নয় জেলে পাঠানো হয়, অথবা বেল যদি না দেয় তাহলে হয় তার জেল কাস্টডি হয়, নয় তার পুলিশ কাস্টডি হয়। এই জেল কাস্টডি বা পুলিশ কাস্টডিকে টেকনিক্যাল টার্ম অর্থাৎ লিগাল টার্ম যদি বলা হয় রিমান্ড। মানে একটা রিমান্ড 14 দিন, 14 ডেজে বেশি হবে না, 14 ডেজের মধ্যে একটা রিমান্ড হয় 14 দিন। 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, পরের দিন হতে পারে, কিন্তু রিমান্ড ওটা। এইবার আমরা দেখছি যে এর মধ্যে যদি বেল হয়ে গেল কিন্তু ইনভেস্টিগেশন কন্টিনিউড, ইনভেস্টিগেশন চলছে। বেল পার্টটা আলাদা, ইনভেস্টিগেশন পার্টটা আলাদা। আর একটা কথা মাইন্ড ইট, যে ইনভেস্টিগেশন ক্যানট বি ডিস্টার্ব বাই এনি পার্সন from beggar to president. Nobody can disturb investigation, nobody can interfere into the investigation. যার জন্য ইনভেস্টিগেশন বন্ধ করতে গেলে বা রংফুল ইনভেস্টিগেশন আপনি যদি রিপোর্ট করতে চান, আর্টিকেল 226 or 482 of CRPC, আর্টিকেল 226 of Indian Constitution অথবা 482 of CRPC তে আপনাকে যেতে হবে যে ইনহেরিট পাওয়ার তুমি অ্যাপ্লাই করো হাইকোর্টের কাছে। একমাত্র ইনভেস্টিগেশন স্টপ করে দিতে পারে হাইকোর্ট। সেটা আপনি যদি দেখাতে পারেন যে এফআইআর ভুল বা গ্রস মিস্টেক কিছু হয়েছে, তখনই ইন্টারফেয়ার করে। তাহলে রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট কেসে দেখা যায় ইনভেস্টিগেশন স্টপ হয়ে গেল। ইনভেস্টিগেশন স্টপ কিন্তু হয় না সাধারণত, খুব কম, খুবই কম ইনভেস্টিগেশন কমপ্লিট হবে। এবার তাহলে বলি, ইনভেস্টিগেশন আগেই বলেছি কি কি ইনভেস্টিগেশনে রাষ্ট্রীয় প্লেস অফ অকারেন্স, কালেকশন অফ এভিডেন্স, তারপরে যা যা করার সমস্ত কিছু পুলিশ করলো। যদি ডেড বডি পাওয়া যায় সেখানে ইনকোয়েস্ট হয়। ইনকোয়েস্ট ব্যাপারটা কি, আপনার ইনভেস্টিগেশন করতে গিয়ে যখন ডেড বডি দেখা যায় ইন কানেকশন দ্যাট ক্রাইম, নট দ্যাট একজন কলেরায় মারা গেছে তার ডেড বডি নিয়ে ইনকোয়েস্ট আরম্ভ হলো, সেটা নয়। কিন্তু পুলিশ ডাকাত এসেছিল, গুলি করেছে, একজন মারা গেছে বাড়ির, সেই ডেড বডিটা নিয়ে যে ডেড বডি ঘিরে যে ইনভেস্টিগেশনটা হয় সেটাকে বলা হয় ইনকোয়েস্ট। আগে এটা পুলিশ করতো, এখন পুলিশও করে, তবে এটা ডাইরেকশন হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ইনকোয়েস্ট রিপোর্টটা তৈরি করবে, ইনকোয়েস্ট করবে আর কি। ইনকোয়েস্ট কেন করা হয়? ইনকোয়েস্ট করা হয় ওই ডেড বডিটা যে ডিটেল পাওয়া গেল সেই ডিটেলটা পোস্টমর্টম রিপোর্টে পাঠানো হয়, পোস্টমর্টমকে পাঠানো হয়, মানে অটোপসি সার্জন তিনি ওইটা দেখে অ্যাকর্ডিংলি করেন ইনভেস্টিগেশন, মানে মেডিকেল ইনভেস্টিগেশনটা করেন, ডিসেকশন, কাটাছেঁড়া ইত্যাদি। তাহলে আমরা যেটা দেখছি যে এবার ইনভেস্টিগেশন একসময় শেষ তো হবে। এটা ইনভেস্টিগেশন শেষ হলো, তখন পুলিশ দুটো অপশন আছে। একটা হলো যদি সে দেখে, যদি তার মনে হয় the accused person or arrested person is really connected with the crime as reported, তাহলে সে চার্জশিট ফাইল করবে। এই চার্জশিট কথাটা বেঙ্গল পুলিশ বলে, আর ক্যালকাটা পুলিশ অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এটা চালান বলা হয়, একই জিনিস, সেম থিং, সব নাম আলাদা, মানে ধরুন কন্টাই আর কাঁথি এইরকম ব্যাপারটা আর কি। চার্জশিট আর চালান একই জিনিস। চার্জশিট মানে হচ্ছে আমাদের মনে হচ্ছে লোকটা কানেক্টেড উইথ দি ক্রাইম, তুমি এর জুডিশিয়াল ইনভেস্টিগেশন করো, জুডিশিয়াল এনকোয়ারি করো, তার মানে তখন ট্রায়াল আরম্ভ হবে। দ্য ম্যান মে বি ট্রাইড, কিন্তু যদি দেখে পুলিশ যে না, দ্য ম্যান ওয়াজ নট দেয়ার, ধরুন আপনি 13 তারিখ থেকে 16 তারিখ অব্দি আমেরিকায় ছিলেন, আপনার নামে একটা অ্যালিগেশন হলো আপনি 12 তারিখে, না আপনি 14 তারিখে
একজনকে খুন করেছেন, আপনার পাসপোর্ট ভিসা দেখাচ্ছে যে আপনি 13 তারিখে ইউএসএ চলে গেছেন ভোটের ফ্লাইটে, 14 তারিখে আপনার নামে অফেন্স ক্লেম হচ্ছে ইন্ডিয়াতে। সেই ক্ষেত্রে এটা হবে ফাইনাল রিপোর্ট, মানে যখন পুলিশ মনে করবে যে আপনাকে ট্রাই করে কোনো লাভ নেই বিকজ ইউ আর নট কানেক্টেড উইথ দিস ক্রাইম, তখন পুলিশ ফাইল করবে যে সেগুলো ফাইনাল রিপোর্ট। আমরা শর্টে বলি ওটাকে F40, ওটা আগে ছিল F ফুল স্টপ আর বড় হাতের T ছোট হাতের, মানে রিপোর্টে ওটা আসতো। এখন এটা একবারে F বড় হাতে আর বড় হাতের T, F40 মানে হলো যখন পুলিশ দেখছে যে আপনার মধ্যে কোনো, আপনার সঙ্গে কিছু পাওয়া গেল না, ইউ আর আনকানেক্টেড উইথ দি ক্রাইম অ্যাজ রিপোর্টেড, তখন সেটাকে বলে F40। এর মধ্যে ব্যাপার আছে। আবার F40 তো করলো, F40 করলে কোর্ট ছেড়ে দেবে তাকে না, সুপ্রিম কোর্ট বললো যে না, তুমি F40 ছাড়বে না, তুমি সেই যে লোকটা নালিশ করেছিল তাকে পুলিশ কেসে বলা হয় ডিফেক্টো কমপ্লেনেন্ট, আর কমপ্লেন কেসে বলা হয় কমপ্লেনেন্ট। তাহলে পুলিশ কেস হচ্ছে এটা, ডিফেক্টো কমপ্লেনকে তুমি ডাকবে, ডিফেক্টো কমপ্লেনকে তুমি ডেকে জিজ্ঞেস করবে যে দেখুন এই ঘটনা ঘটেছিল, এটা বলছে এ কথা সত্যি নয়, ইনি এর সঙ্গে যুক্ত নয়। তখন তিনি যদি বলেন আমার যথেষ্ট আপত্তি আছে, ইনি এর সাথে যুক্ত, ম্যাজিস্ট্রেট আর কিচ্ছু করার নেই। ইটস এ টাইপ অফ নারাজি, এটাকে নারাজি পিটিশনের মতো বলা যেতে পারে। নারাজির কথা একটু হিন্ট দিয়ে দিই, নারাজি মানে আপনি রাজি নন, না রাজি। এই নারাজিটা অল ইন্ডিয়া ইনক্লুডিং সুপ্রিম কোর্ট NARAGI নারাজি বলা হয়। আপনার কাছ থেকে ফর এন এক্সাম্পল, আপনার কাছ থেকে পুলিশ FIR নিল, কিন্তু ইনভেস্টিগেট করছে না, আপনি কি করলেন? আপনি আদালত থেকে নালিশ করলেন যে আমি FIR করেছি, পুলিশ ইনভেস্টিগেট করছে না। আদালত সেক্ষেত্রে আপনাকে, পুলিশকে ডাইরেকশন দেবে যে তুমি এটা ইনভেস্টিগেশন করে আমাকে রিপোর্ট দাও। এটা ক্রিমিনাল প্রসিডিউর কোডে 156 সাবক্লজ 3-তে বলা আছে। তাহলে পুলিশকে রিপোর্ট দিতে বলা হলো, পুলিশ এবার একটা রিপোর্ট পাঠালো, সেই রিপোর্টটা পাঠালো, যারা আপনার সাথে অপরাধ করেছিল তারা গিয়ে পুলিশকে ম্যানিপুলেট করে হয়তো রিপোর্টটা তাদের পেপারে নিল। পুলিশ বললো আমরা দেখলাম এমন কোনো ঘটনা ঘটেনি, সুতরাং একে ছেড়ে দেওয়া যেতে পারে। সিমিলারলি একইভাবে যে ডিফেক্টো কমপ্লেনেন্ট, তাকে কোর্ট থেকে নোটিশ করে ডাকা হবে। সে যদি গিয়ে বলে যে না এরাই ঘটনা ঘটিয়েছে, there is some misunderstanding between the police and accused বা police and complainant, যদি বলে, বা যদি বলে ডিফেক্টিভ ইনভেস্টিগেশন হ্যাজ ডান, তাহলে ম্যাজিস্ট্রেটকে নারাজি হিসেবে নিয়ে পুলিশকে বলতে হবে ফার্দার ইনভেস্টিগেশন করে তুমি রিপোর্ট দাও, অথবা এটাকে তুমি চার্জশিট ফাইল করো বা ইয়ে করো। অর্থাৎ যদি কমপ্লেন রাজি না হয় তাহলে ওটাকে ফার্দার আবার ইনভেস্টিগেশন স্টেজে ফিরিয়ে নেওয়া হয়, এটা বলে নারাজি। যাই হোক, তাহলে এবার আমরা দেখলাম যে চার্জশিট দিয়ে দেওয়া হলো। চার্জশিট দেওয়ার পর কি হয়? চার্জশিট দেওয়ার পর লার্নিং ম্যাজিস্ট্রেট দেখে কোন কোন সেকশনে চার্জশিট দেওয়া হয়েছে। কারণ হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে ট্রায়ালগুলো করেন, বা তার অধীনস্থ যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছেন তারা যে ট্রায়ালগুলো করেন, সেই ট্রায়ালের ক্যাপাসিটি হচ্ছে যার যে অফেন্সগুলো ট্রায়াল করছেন তার যে প্রেসক্রাইব পানিশমেন্ট নট মোর দেন 7 years। 7 বছরের বেশি হলে আর কিন্তু ম্যাজিস্ট্রেট করতে পারবেন না, তখন পাঠিয়ে দিতে হবে সেশন জাজ কোর্টে। সেশন জাজ কাকে বলে? সেশন জাজ বলে
আমি আগে বলেছিলাম, আগের এপিসোডে, অনেক আগের এপিসোডে, সেশন জাজ বলা হয় যার যে নাকি মানে একটা ডিস্ট্রিক্টের সেশন জাজ, অর্থাৎ হাইকোর্টের নিচেই হচ্ছে সেশন জাজ। প্রত্যেকটা হাইকোর্টের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, পশ্চিমবঙ্গের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন করে সেশন জাজ আছেন। সেই সেশন জাজ একা পারেন না বলে সম্ভব না তার পক্ষে। অ্যাডিশনাল সেশন জাজ, অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, এইভাবে প্রচুর কোর্ট থাকেন। এবার ফিরে আসছে আবার, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কী করবে? তারা দেখলো যে পানিশমেন্টটা দিয়েছে, সেটার যে অফেন্সটা রিপোর্ট হয়েছে তার পানিশমেন্ট মোর দ্যান 7 years, তখন সেটা পাঠিয়ে দেবে সেশন জাজকে। এই পাঠানোর প্রসেসটাকে বলে কমিটমেন্ট। তাহলে কমিটেড টু সেশন জাজ, আর বাংলায় বলে সোপার্ড, দায়রায় সোপার্দ হয়েছে বাংলায়। তাহলে অ্যাসিস্ট্যান্ট সেশন বা সেশন জাজ এটা ট্রান্সফার হলো। এবার সেশন জাজ কোর্টে গিয়ে কিন্তু যে ভদ্রলোক মানে অ্যাকিউজ পার্সন বেলে ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে, তাকে আবার বেল প্রেয়ার করতে হচ্ছে, কারণ হি ওয়াজ ইন বেল আন্ডার দি স্যাটিসফ্যাকশন অফ ল্যান্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট or chief judicial magistrate or additional chief judicial magistrate, কিন্তু এ তো সেশন জাজ, অনেক উঁচু কোর্ট, তার স্যাটিসফ্যাকশন কোথায়? সেই জন্য আবার সেখানে বেল প্রেয়ার করতে হয়, আবার সেখানে উনি বেল দেন। যদি দেখেন যে বেল দেওয়ার পর কোনো বেলের যে রিপোর্ট কোনো খারাপ নেই, সব ঠিকঠাক মতো চলেছে, যা যা কন্ডিশন বেলে ছিল মেনে চলেছেন, তখন সেশন জাজ তাকে আবার বেল দেন। অথবা যদি ল্যান্ডেড অ্যাডভোকেট বলেন যে স্যার লেট হিম রিমেইন ইন দি সেম বেল বন্ড, তাহলে অনেক সময় সেম বেল বন্ডেও রেখে দেয়, তাতে আর পরবর্তী আবার বন্ড টন্ড দিতে হয় না। তাহলে সেশন জাজ করে আবার বিয়ে তাকে ফ্রেশ বন্ড দিতে হবে। এইবার ল্যান্ডেড সেশন জাজ ওই কেসটাকে নিয়ে পাঠিয়ে দেন অ্যাডিশনাল সেশন জাজের ঘরে, যে কোনো অ্যাডিশনাল সেশন জাজ। ধরুন কোনো কোর্টে 14টা অ্যাসিস্ট্যান্ট, কোনো কোর্টে 15 জন, কোনো কোর্টে 6 জন অ্যাডিশনাল সেশন জাজ রয়েছেন। সেই অ্যাডিশনাল সেশন জাজ ঘরে যখন যায় ট্রান্সফার হয়ে, তখন তিনি কেসটা আরম্ভ করেন। কীভাবে আরম্ভ করেন? তিনি প্রথমে চার্জ ফ্রেম করেন। চার্জ ফ্রেম মানে কি? চার্জ ফ্রেম মানে হচ্ছে যে যে অপরাধ করেছে বা অপরাধ করেছে বলে মনে করা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হয়, মানে পাবলিক প্রসিকিউটর বা জজ সাহেব জিজ্ঞেস করেন যে আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি অমুক তারিখ অমুক সময় অমুক লোককে এই দিয়ে আঘাত করেছেন, তারপর রক্তাক্ত জখম হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, এই জন্য ভারতীয় দণ্ডবিধির অত নম্বর ধারায় আপনাকে অভিযুক্ত করা হচ্ছে, আপনি দোষী না নির্দোষী? সে যদি বলে দোষী, তাহলে তার সাজা হবে সঙ্গে সঙ্গে, আর যদি বলে নির্দোষী, তাহলে তার সাজা হবে না, ট্রায়াল শুরু হবে। তখন তাকে কোর্ট বলবে, যখন নির্দোষী বলা হয় পাবলিক প্রসিকিউটরকে বলবে অ্যারেঞ্জ ফর ট্রায়াল। তখন পরপর সাক্ষী আসবে। ওই যে চার্জশিটটা দিয়েছে, ওই চার্জশিটের যে লিস্ট আছে, লিস্ট অফ উইটনেসেস 1 2 3 4 5 6, সেই পরপর তাদের ট্রায়ালটা, তাদের এভিডেন্স রেকর্ড হবে এবং সেই এভিডেন্স রেকর্ড হওয়ার পর তারপরে সিরিয়ালিটি চলবে এবং আলটিমেটলি অ্যাকিউজ পার্সনকেও জিজ্ঞেস করবে 313 ধারায় যে আপনার বিরুদ্ধে ওই সাক্ষী এই বলেছে, আপনি কিছু বলবেন। তারপরে তার আর্গুমেন্ট হবে, তারপরে তার জাজমেন্ট হবে। এই জাজমেন্টের পর তার যদি সাজা হয়, that accused person has right to accused person is already convicted, that convicted person has right to go to the higher court, high court. যদি সাজা হয়
তাহলে সে হাইকোর্টে আপিল করতে পারে। এখানে প্রশ্ন এসে গেল তাহলে আপিল আর ডিভিশন আর রেফারেন্স তিনটে কি জিনিস? আপিল হচ্ছে যখন কেসটা কমপ্লিট শেষ হয়ে জাজমেন্টে চলে এলো, আপনি স্যাটিসফাইড হলেন না কোর্টের জাজমেন্টে, আপনি যে জাজমেন্টের এগেনস্টে হায়ার কোর্টে গেলেন, দ্যাট ইজ কল্ড আপিল। আর রিভিশন হচ্ছে কেসটা চলছে, চলতে চলতে ফর এনি রিজন একটা ল পয়েন্ট নিয়ে কোর্টের সাথে আপনার একটু ডিফারেন্স অফ অপিনিয়ন হয়ে গেল ট্রায়াল কোর্টের সাথে। আপনি বললেন যে আপনার এই অর্ডার এগেনস্টে আমি হাইকোর্ট যাব, কোর্ট আপনাকে সময় দেবে, দ্যাট ইজ ইউর রাইট টু গো টু আপার কোর্ট। আপনি গেলেন সেখানে, কোর্ট বললো না তুমি এটা ভুল করছো বা কোর্ট ঠিক করেছে, অ্যাকর্ডিংলি ওই টাইমটুকু আপনার ল্যাপস হবে এবং কোর্ট আপনাকে যে ডিরেকশন দেবে সেই ডিরেকশন অনুযায়ী আপনি আবার নিয়ে আবার ফেরত। এটা হলো রিভিশন। রিভিশন ল পয়েন্টে আপিলের ফ্যাক্টস এবং ল দুটোই শুনবে আপনার কী হয়েছিল, রিভিশন অনলি ল পয়েন্টে শুনবে কোন জায়গাটা ভুল হয়েছে। আপনি বলুন ওয়ার লার্নেড ম্যাজিস্ট্রেট হ্যাজ কমিটেড মিস্টেক, আপনি আপিল বা রিভিশনে যাচ্ছেন কার এগেনস্টে? কোর্টের এগেনস্টে, অপোজিট পার্টি এগেনস্টে না। কোর্ট ভুল করেছে সেই জন্য আপনি আপিল বা রিভিশনে যাচ্ছেন। আপিল হলো ফাইনালিটি অফ জাজমেন্ট, রিভিশন হচ্ছে ইন্টারমিডিয়েটারি কোনো রংফুল ডিসিশন যদি কোর্ট নিয়ে থাকে, আপনার কিন্তু মনে রংফুল, সেটাকে বলা হয় রিভিশন। আর হোয়াট ইজ রেফারেন্স? রেফারেন্স হচ্ছে ধরুন হিয়ারিং হচ্ছে, আপনি দেখালেন স্যার দেখুন ক্যালকাটা হাইকোর্ট এই জাজমেন্টটা দিয়েছে। এই জাজমেন্টের ব্যাপারটা একটু বলি আপনাদের, এটা অনেকেই জানেন না যারা নতুন এসছেন। দেখেন উকিলবাবু ঘরে প্রচুর বই থাকে সাজানো, AIR অল ইন্ডিয়া রিপোর্টার, SCC সুপ্রিম কোর্ট কেসেস, তারপরে CRLA ক্রিমিনাল ল রিপোর্টার, ক্রাইমস, এগুলো নাম। এই বইগুলো ছাপাতে গেলে গভর্নমেন্টের পারমিশন নিয়ে ছাপাতে, এবং তারা ল বুক জার্নাল বলা হয় এগুলোকে। এই ল বুক জার্নালে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতিদিন যে কেসগুলো কালেক্টেড হচ্ছে বিভিন্ন আপার কোর্ট থেকে, সেশন জাজি কোর্ট বাদ দিয়ে, সেশন জাজি কোর্ট কিন্তু রিপোর্টেড হয় না, হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট রিপোর্টেড হয়। তা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে জাজমেন্টগুলো ওখানে থাকে, সেই জাজমেন্টগুলো আপনি যদি কোর্টকে দেখাতে পারেন যেটা আপনার ফেভারে আসছে, কোর্ট সেটা, লোয়ার কোর্ট সেটা মানবেন। এখন এটা আপনি বলতে পারেন এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে আপনার সেকশন 83, সেকশন 84 সরি, সেকশন 84 অফ এভিডেন্স অ্যাক্ট। সেখানে কি বলছে? 84 অফ এভিডেন্স অ্যাক্ট বলছে presumption as to collection of laws and reports of decisions. The court shall presume the genuineness of every book purporting to be printed or published under the authority of the government of any country or to contain any of the law for that country, and every book purporting to contain proper decision of courts of such country. এখানে একটা জায়গা পেলাম আমরা যে printed or published under the authority of government of any country. Any country কারণ ব্রিটিশ পিরিয়ডে ফরেন ল, ব্রিটিশ পিরিয়ডে লন্ডনের জাজমেন্ট হয়েছে, আপনি প্রিভি কাউন্সিলের জাজমেন্ট দেখাতে পারছেন, কিংবা ধরুন ম্যানচেস্টার কেস হয়েছে, সে কেসটা আপনি জাজমেন্ট দেখাতে পারছেন। ভারত স্বাধীনের পর থেকে তার সেটা দরকার নেই আমাদের, সেগুলো ফরেন জাজমেন্ট হয়ে গেছে। ফরেন জাজমেন্টও দেখানো যায় না তা না। বড় বড় কেসে আমাদের মোস্ট সিনিয়র লয়ার্সরা
ফরেন জাজমেন্টও দেখায়। তাহলে জাজমেন্টটা যদি কোর্ট দেখছে, আমি যেটা বলতে চাইতাম যে সেকশন 84 অফ এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী ওখানে যা লেখা থাকছে, কোর্ট হ্যাজ টেক টু প্রিজাম্পশন যে দ্যাট ইজ রাইট। এই প্রিজাম্পশন চ্যাপ্টারটা যেদিন বলবো সেদিন আরো ডিটেলে বলবো। তাহলে আপনি দেখুন সেকশন 84 অনুযায়ী আপনি কোর্টকে যদি কোনো রিপোর্ট দেখান, এআইআর অল ইন্ডিয়া রিপোর্টারে দেখুন ক্যালকাটা হাইকোর্ট বলেছে যে আপনার এই ঘটনা ঘটলে এই কাজ করতে হবে। আপনার আদার সাইড উইদিন দি স্প্যান অফ 15 days, 15 দিনের মধ্যে আরেকটা বেঞ্চ থেকে ওই ক্যালকাটা হাইকোর্টেরই একটা অপোজিট ডিরেকশন দেখাচ্ছে। এই দেখুন ক্যালকাটা হাইকোর্ট বলেছে যদি এরকম ঘটনা ঘটে এটা করতে পারবেন না আপনি। আপনি দেখলেন 15 দিনের মধ্যে ক্যালকাটা হাইকোর্টে একজন মহামান্য জজ সাহেবের ঘর থেকে একটা জাজমেন্ট বেরিয়েছে, আর ঠিক তার কন্ট্রাডিক্টরি জাজমেন্ট বেরিয়েছে 15 দিন পর আর একটা জাজমেন্ট বেরিয়েছে। তখন লোয়ার কোর্ট কি করবে? তখন লোয়ার কোর্ট ওই দুটো জাজমেন্টকে নিয়ে তার কেস রেকর্ডটা নিয়ে বেঁধে পাঠিয়ে দেবে হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে যে তুমি এটা আমায় ডিসাইড করে দাও যেটা কি হবে। এই সিস্টেমটা বলে রেফারেন্স। এবার চিফ জাস্টিস কি করবে? চিফ জাস্টিস করবে ওই যে দুজন জাস্টিসের ঘর থেকে ওটা বেরিয়েছিল তাদের দেবে না, অন্য 3 জন জাস্টিসকে রেখে ওইটাকে ডিসাইড করাবে হোয়াট শুড বি ডান। তখন এটা ডিসাইডেড হয়, এইটাকে বলে রেফারেন্স। তাহলে আপিল, রিভিশন আর রেফারেন্স আমরা তিনটেই জানতে পারলাম। আচ্ছা, এবার তো ট্রায়াল কমপ্লিট হলো, ট্রায়াল কমপ্লিট হলে আপিলে গেল। আপিল সাধারণত কিন্তু দুটো হয়, ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল। ফার্স্ট আপিল যদি সেশন জাজে হয়, সেকেন্ড আপিল হবে হাইকোর্টে। আর ফার্স্ট আপিল যদি হাইকোর্টে হয়, সেকেন্ড আপিল হবে সুপ্রিম কোর্টে। দুটো বেশি আপিল হয় না। একটা কথা বলে দিই, রিভিশন কিন্তু একটাই হয়, দুবার রিভিশন হয় না। কিন্তু আপনি ঘুরিয়ে নাক দেখাতে পারেন, আপনি রিভিশন দুবার করতে পারেন। সেকেন্ড রিভিশন হয় কিভাবে হয়? আর্টিকেল 227 ধরে আপনার রিভিশন করলেন, রিভিশনটা ফেল করলো, আপনার মনোমত হলো না, আপনি ওই রিভিশন অর্ডার এগেনস্টে আর্টিকেল 227 হাইকোর্ট গেলেন। আর্টিকেল 227 কি বলছে? আর্টিকেল 227 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা কি বলছে? সে বলছে যে আপনার superintendent's power of High Court should be invoked under its control and jurisdiction any court. যে কোনো কোর্ট যেটা হাইকোর্টের আন্ডার জুরিসডিকশন থাকবে, তার কোনো জাজমেন্ট, তার কোনো ভুল, তার কোনো ভ্রান্তি, হাইকোর্টের রাইট আছে সেটাকে রিপেয়ার করার। দ্যাট ইজ আর্টিকেল 227। তাহলে আর্টিকেল 227 আপনি কিন্তু সেকেন্ড রিভিশন করতে পারছেন ইনডাইরেক্টলি। সেকেন্ড রিভিশন হয় না, এটা রিভিশন লিখবেন না তো আপনি আর্টিকেল 227 বলে লিখবেন, কিন্তু হয় সেটা। আর্টিকেল 227 হাইকোর্টে আপনি যেতেই পারেন, কারণ হাইকোর্টের পাওয়ার আছে সুপারিনটেন্ডেন্স পাওয়ার। আচ্ছা, এটা তো বললাম আপনাকে এত কথা। আমি যেটা বলে গেলাম ক্রিমিনাল বলে গেলাম। আলটিমেটলি হয় সাজা হয়, নয় খালাস হয়। সাজা হলে সাজা খেতে হবে, আর তা নাহলে বাড়ি চলে যাবে খালাস হলে। এবার চলে আসি সিভিলে। আমরা সিভিল কেস যে ফাইল করি, সিভিল কেস ফাইল করার সময় দেখা যায় যে আমরা পিটিশন করলাম, ইচ অ্যান্ড এভরি পিটিশন শুড বি আন্ডার অ্যাফিডেভিট। কেন অ্যাফিডেভিট করতে হয়? অ্যাফিডেভিট করতে হয় এই জন্য যে অ্যাফিডেভিট না করলে কোর্ট উইল নট বিলিভ ইউর স্টেটমেন্ট। ক্রিমিনালের 2-3টে অ্যাফিডেভিট আছে সিস্টেম, যেমন 438, 430 মানে আগাম জামিন, অ্যান্টিসিপেটরি বেল। বেল যেদিন বলবো সেদিন বিশদ ভাই বলবো। অ্যান্টিসিপেটরি বেল হচ্ছে আগাম জামিন। আপনি একটা অপরাধ করেননি, আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনি কোর্টকে গিয়ে বললেন আমি এর মধ্যে ছিলাম না, আমি কিন্তু জানি না,
ধরুন 4 বন্ধু মিলে তাস খেলছেন, এক বন্ধু চুরি করলে গেল বলে একজন কেমন মারলো, সে মরেই গেল, আর 2 বন্ধু পালিয়ে গেল ভয় পেয়ে, তাদের পুলিশ খুঁজছে, ওই 3 জনকে পুলিশ খুঁজছে, তার মানে 2 জন তো কিছুই করেনি। তারা কি কোর্টে যদি বলে এই হয়েছিল, আমাদের দোষী না, আমাদের আগাম জামিন দাও, কোর্ট তাতে আমাকে জামিন দিতে পারে। এইটা হচ্ছে আগাম জামিনের সিস্টেমটা বললাম আর কি। এখানে কেস নাম্বারটা দরকার হয়। তাহলে এবার সিভিলে হয় কি, সিভিলে আপনি যেটা বলছিলাম, এই আগাম জামিনের ক্ষেত্রে আপনার অ্যাফিডেভিট করতে হয়, আর চেক বাউন্সের কেসে অ্যাফিডেভিট করতে হয়, রিটার্ন অফ চেক যেটা, আর 439 করতে হয়, ডিভি অ্যাক্টে করতে হয়, কয়েকটা করতে হয়, মানে সব হোলসেল করতে হয় না, কিন্তু সিভিলে কিন্তু হোলসেল অ্যাফিডেভিট করতে হয়, টপ টু বটম। আপনি যে কোনো পিটিশন দেবেন আন্ডার অ্যাফিডেভিট, হাইকোর্টের মতো। হাইকোর্টে কিন্তু অ্যাফিডেভিট ছাড়া হয় না, প্রত্যেকটা পিটিশন অ্যাফিডেভিট দিতে হয়। হাইকোর্টে আবার অ্যাফিডেভিটের সার্ভিস দিতে হয়। আপনি ধরুন বললো যে এই তুমি এটা সমন পাঠাও, আপনি সমন পাঠালেন, আমরা কি করি, সমন পাঠাবো, লোক চলে আসে, আমরা কোর্টকে যেন সমন পাঠিয়ে দিয়েছি। আর হাইকোর্টে আবার অ্যাফিডেভিটের সার্ভিস ফাইল করতে হয়, যে অ্যাফিডেভিট করে বলতে হয় যে আমি অর্ডার অনুযায়ী এটা পাবলিক প্রসিকিউটর বা গভর্নমেন্ট প্রিজারকে আমি সার্ভিস করেছি এবং আদার সাইডেকেও সার্ভিস করা হয়েছে, হিয়ার ইজ দ্য অ্যাফিডেভিট। অ্যাফিডেভিট সার্ভিস জমা পড়লো, ঠিক হলো। আমি দুটো কথা বললাম এখানে, পাবলিক প্রসিকিউটর, গভর্নমেন্ট প্রিজার। পাবলিক প্রসিকিউটর ক্রিমিনাল কেসের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্টেটের সাইডের জন্য পাবলিক প্রসিকিউটর, আর গভর্নমেন্ট প্রিজার বলা হয় যারা সিভিল কেসে স্টেটের সাইডটা দেখছেন, তাদেরকে বলা হয় গভর্নমেন্ট প্রিজার। আচ্ছা, তার সিভিল কেসে কি হয়? সিভিল কেসে হয় আপনার প্রত্যেকটা ডকুমেন্ট আপনার অ্যাফিডেভিট করে দিতে হবে। আপনি যখন সিভিল কেসটা ফাইল করতে গেলেন, তখন সিভিল কেস ফাইল হলো, আদার সাইডে সমন গেল, সে অ্যাপিয়ার করলো, অ্যাপিয়ার করে ডব্লিউএস রিটেন স্টেটমেন্ট দিল। রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে, রিটেন স্টেটমেন্ট মানে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হয়, 1 নম্বর প্যারাগ্রাফে যে লেখা আছে ভুল, 2 নম্বর প্যারাগ্রাফে যে লেখা, আপনি যে প্লেনটা পেয়েছেন আদার সাইড ডিপেন্ডেন্ট যে প্লেনটা পেয়েছে, এটা ভুল, এটা ভুল, এই ঘটনা এই বলে উইথ দি অল ডকুমেন্টস আপনাকে অ্যানেক্সার করতে হবে। অ্যানেক্সার করে সেটা ফিরিজ থেকেও জমা, ফিরিজ হলো লিস্ট অফ ডকুমেন্টস, পেপার পাওয়া যায় কিনতে, সেটা করে ফিরিস্তি, এবং এইভাবে আপনি ফিরিস্তি করে ওটা জমা দিলেন। বোথ দি সাইড, যে প্লেনটিভ ফাইল করেছেন তিনিও ফিরিস্তি করে জমা দেন, আর যিনি ডব্লিউএস লিখছেন তিনিও ডব্লিউএসটাকে অ্যাফিডেভিট করে ফিরিস্তি করে তার ডকুমেন্ট, ধরুন একটা ডিটের কপিটা আপনি ফিরিস্তি করে জমা দিচ্ছেন, কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে হবে যা এখন সবই অরিজিনাল নিয়ে নেয়, তবুও ইনিশিয়ালি অরিজিনাল দিলেও আমরা প্রেয়ার দিয়ে নিয়ে নিই, এবং সেটা অ্যাট দি টাইম অফ ফাইনাল হিয়ারিং আমার ওখানে কোর্টে জমা দিয়ে দিতে হয়। ওই জন্য একটা প্যারাগ্রাফে লিখে দিই যে at this moment the plaintiff is filing all the photocopies of the document and the time of final hearing, or as and when learned court call for, the plaintiff is ready to serve or file the same as and when called for by the court. এটা লিখে দিতে হয়। তাহলে আপনি এটা পেয়ে গেলেন, আপনার ডব্লিউএস হয়ে গেল, রিটেন স্টেটমেন্ট জমা পড়ে গেল। এরপরের স্টেজ হয় ইস্যু। ইস্যুটা কি? ইস্যু ফ্রেম করা হয়। ইস্যু ফ্রেম কেন করা হয়? মামলাটা কোন পয়েন্টে উপর দাঁড়াবে, ফর দ্যাট রিজন। ধরেন না ডিভোর্সে লেখা হলো whether the marriage is really
এক্সিকিউটেড, ম্যারেজটা যদি ডাউটফুল থাকে, ধরুন ম্যারেজে আপনি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারছেন না, কোর্টলি রয়েছে ম্যারেজ ইজ রিয়েলি এক্সিকিউটেড অ্যাজ জেনুইন ওয়ান, জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বর, whether the parties are entitled to get the divorce, 2 নম্বর কোশ্চেন। মানে ইস্যু হচ্ছে অল সাইন অফ ইন্টারোগেশন। সাইন অফ ইন্টারোগেটরি বলতে আপনি যেটা বোঝেন, সাইন অফ ইন্টারোগেটরি হচ্ছে ইস্যু, এবং এটা আমরা সাজেস্ট করি, অর্থাৎ প্লেন্টিভ এবং ডিপেন্ডেন্ট দুজনেই সাজেস্ট করে ইস্যুটা কি জিনিস। ইস্যুটা হচ্ছে এইটা, প্লেন্টিভ সাজেস্ট করলে এটা, ডিপেন্ডেন্ট একটা সাজেস্ট করে, দুটো সাজেশন নিয়ে কোর্ট একটা ইস্যু ফ্রেম করে। ইস্যু ফ্রেম হয়ে গেল মানে কোন কোন পয়েন্ট মামলাটা দাঁড়াচ্ছে, অ্যাজ পার ইস্যু তার জাজমেন্ট হবে, কোর্টে জাজমেন্ট। ইস্যুর পর হবে ডিসকভারি, হতো, হবে না, হতো এক সময়, এখন আর ডিসকভারি হয় না, এখন ইস্যুর পরেই ওটা চলে যায় ফাইনাল ইয়ারিংয়ে। মানে আমি বলছি ফাইনাল ইয়ারিং, এটা ল্যাটিন নাম আছে PH, পেরেমটারি ইয়ারিং, PREMPTORY, পেরেমটারি ইয়ারিং। পেরেমটারি মানে ফাইনাল, ফাইনাল ইয়ারিং এর চলে গেল। তখন আপনার প্লেইন্টিফ এসে দাঁড়ালো, তার নিজের বক্তব্য সে বলল, এক্সামিনেশন চিফ ডিফেন্ডেন্টের লয়ার তাকে ক্রস এক্সামিনেশন করলো, আবার প্লেইন্টিফের সাক্ষী দাঁড়ালো PW1, আবার PW2, আবার তাকে ডিফেন্ডেন্ট ক্রস করলো, হয়ে গেল। এবার ডিফেন্ডেন্ট দাঁড়ালো উইটনেস বক্সে, তার এক্সামিনেশন চিফ সে নিজের বক্তব্য বলল, এবার প্লেইন্টিফের লয়ার আবার তাকে ক্রস করলো, ডিপেন্ডেন্টের সাক্ষী আবার উইটনেস বক্সে দাঁড়ালো, এক্সামিনেশন চিফ হলো, আবার প্লেইন্টিফের লয়ার তাকে ক্রস করলো। সিভিল দেখা যাচ্ছে যে প্লেইন্টিফ ডিফেন্ডেন্ট দুজনকে ক্রস করছে, ক্রিমিনাল তা না। ক্রিমিনাল ওনাস লাইজ আপন দ্য প্রসিকিউশন, ওনাস, ONUS, ওনাস মানে হচ্ছে বার্ডেন অফ প্রুফ। কার দায়? প্রমাণ করার দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। প্রসিকিউশন মানে পাবলিক প্রসিকিউটর, মানে যে নালিশ করলো তার, ডিফেক্ট কমপ্লেনেন্টের প্রমাণ করার দায়িত্ব। এখানে accused person will not say how and why he has been implicated in this case falsely, কিন্তু সুপ্রিম কোর্ট একবার বলল যে ডিফেন্সে একটা দায় আছে, ডিফেন্সকে বলতে হবে কেন সে জড়িয়ে পড়লো, কেন তার নামটা জড়িয়ে পড়লো। আর তো কেউ এরকম করলো না, তার নামটা কেন জড়িয়ে পড়লো, এটা কিন্তু আগে দেখতে হবে। সেই কারণে ডিফেন্স একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখে যে এই ঘটনার জন্য এই ঘটনা ঘটেছিল। এখন এর মধ্যে একটা কথা আছে, এই যে বললাম এই ঘটনার জন্য এই ঘটনা হয়েছিল, এটা যে বলা হচ্ছে সেটাকে বলে সাজেশন। ডিফেন্স দেবে সাজেশন, সাজেশন মানে তার লাইন অফ ডিফেন্সকে সে এস্টাবলিশ করছে। আর প্রসিকিউটরের স্টোরি, তুমি আমাকে মেরেছো, ডিফেন্স সেটাকে ডিনায়াল দিচ্ছে যে আপনি যেটা বললেন মিথ্যে কথা। এইভাবে ক্রিমিনাল সিভিল পরপর দুটো ট্রায়ালের প্রসিডিউর বললাম, তারপরে ওটা 313 যেটা বলেছিলাম আগে হয়, তারপরে জাজমেন্ট হলো, তারপরে জাজমেন্ট শেষে হয়। জাজমেন্ট কীভাবে হয়? জাজমেন্ট ক্রিমিনাল কেসে জাজমেন্ট হয়
প্রথম যেদিন আসামি যদি বেলে থাকে তাহলে তাকে কাস্টডি নেওয়া হয়। যদি কোর্ট দেখে যে সে লোকটা দোষী, আফটার আর্গুমেন্ট অফ দি বোথ দি সাইডস, কোর্ট অবজার্ভ করলো না লোকটা দোষী, যা সাক্ষী এসেছে, তখন কোর্ট বলবে তাকে যে আপনাকে আমি আজকে কাস্টডি দিলাম, কালকে আপনার কনভিকশন দেবো। কাস্টডি নেবার পরে তার বেল ক্যান্সেল করে তার কাস্টডি নিয়ে নেওয়া হয় এবং পরের দিন তার সেন্টেন্স দেওয়া হয়। তাকে যদি না কাস্টডি নেওয়া হচ্ছে তাকে বলে কনভিকশন। কনভিকশন করা হলো, তারপরের দিন তার সেন্টেন্স ঘোষণা করলাম, যাবজ্জীবন কারাদণ্ড, ফাঁসি কি 10 বছর। এই আজকে অবধি রইল, নমস্কার। পরের দিন আবার আসবো আমরা।